দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে যোগাযোগ ব্যবস্থা সহজ হয় এই বন্দর দিয়ে ভারতের সঙ্গে রেল ও সড়ক পথে সবচেয়ে বেশি বাণিজ্য হয়। তবে ১.৫ বছরের বেশি সময় ধরে রেলপথে বাণিজ্য আগ্রহ হারিয়েছেন ব্যবসায়ীরা। ২০২৪ সালের জুলাই আন্দোলনের আগে ভারত থেকে পণ্য নিয়ে বেনাপোল স্থলবন্দরে আসত দৈনিক অন্তত ১০টি ট্রেন। জুলাই বিপ্লবের পর সেটি নেমে আসে ৩টিতে। ২০২৩-২৪ অর্থবছরে ভারত থেকে ৪১,০০০ টন পণ্য আমদানি হতো রেলপথে। পরের অর্থবছরে এই পথে আসে ১২,০০০ টন পণ্য। রেলে যখন করোনা কালীন সময়ে তখন জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে রেলে মাল আমদানি অনুমতি দেওয়া হয়, কিন্তু তখন কোনো এসওপি ছিল না। আমরা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতায় বেনাপোল এবং যশোরে যেভাবে বীজ বিভিন্ন শিল্পের কাঁচামাল এনে আনলোড করে দ্রুত পাঠাইছি, এবং অক্সিজেন এক্সপ্রেস এটা তো একটা অকল্পনীয় ব্যাপার যে ট্রেনে অক্সিজেন আনা, সেগুলো আনা হয়েছে। তবে বেনাপোলের সেকেন্ড লাইন যখন করা হলো তার পাশে কিন্তু কাদা, এগুলো ঠিক করতে হবে যাতে পাশে দাঁড়িয়ে মাল আনলোড করা যায়। আর নপাড়া বা সিংহে, যেখানে সিংহেতে যদি একটা আইসিডি ধরনের করা যায় তাহলে কি হবে, বেনাপোলে মাল ক্লিয়ারেন্সের পরে এই পণ্য চালানগুলো এখানে আনলোড করে দ্রুত ডেলিভারি দেওয়া যাবে। পাশাপাশি বিভিন্ন রপ্তানিমুখী শিল্পের মাল এখান থেকে ট্রেনে করে আমরা সরাসরি পাঠাতে পারবো। বন্দর ব্যবহারকারীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ভারত সরকার একাধিক নিষেধাজ্ঞা জারি করায় পণ্য আমদানি ব্যাহত হচ্ছে। রেল চলাচল কমায় বাংলাদেশি পণ্য রপ্তানিও কমেছে। পণ্য খালাসের জন্য তৈরি হয়নি কোনো কার্গো ইয়ার্ডও। সাম্প্রতিককালে রেল ওয়াগানের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি আসলে বেনাপোল বন্দরে গড়ে ওঠেনি। অর্থাৎ রেলে পণ্য আমদানি করার ক্ষেত্রে যে অবকাঠামোগত উন্নয়ন দরকার, সেই উন্নয়ন আসলে বেনাপোলে এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। জিপসাম আসতো, পাথর আসতো, এইগুলো রেলে যে আমাদের এখানে আসতো, এগুলো কমে গেছে। আর তাছাড়াও অবকাঠামো যে একটা টার্মিনাল করার কথা ছিল, কন্টেইনার টার্মিনাল আমাদের এটা বেনাপোলের ভবারবের মজায়, সেটা এখনো প্রতিষ্ঠিত হয়নি। তবে ট্রেনে মালামাল আসলে ব্যবসায়ীদের অনেক সুবিধা, কারণ খরচ অনেক কম হয়। পণ্য আমদানিতে খরচ অনেক কম হয়, এতে ব্যবসায়ীরা লাভবান হয়। জুলাই বিপ্লবের পরে ভারতের সাথে আমাদের যেমন রপ্তানি, প্রচুর পরিমাণে পণ্য আমাদের রপ্তানি হতো, কিন্তু ভারত একতরফা আপনার ট্যারিফ নির্ধারণ করে দেওয়ার পরে এবং আপনার কিছু নিষেধাজ্ঞা দেওয়ার পরে সেইটা আমাদের রপ্তানি জায়গাটা কিন্তু অনেকটা কমে আসছে। পাশাপাশি আমাদের বাংলাদেশে বিশেষ করে ডলারের মুদ্রা বিনিময় হার, ডলারের মূল্য বৃদ্ধি এবং ভারতের সাথে আমাদের যে আমদানির যে বাজার ছিল সেগুলো অনেকটা আমাদের কমে গেছে। কিন্তু তারপরেও যেটুকু বিদ্যমান আছে সেইটুকুর জন্য আমাদের বেনাপোল বন্দরের যে অবকাঠামো, মাল ওঠানামার যে আপনার গোডাউন, এবং বিশেষ করে একটি পণ্য একজন আমদানিকারক আনার পরে আপনার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সেই মালটা পরবর্তীতে নিয়ে যাওয়ার যে বিধান, সেই বিধানের জায়গায় আমাদের কিছু ত্রুটি রয়ে গেছে। সেই জায়গাটির ত্রুটিটা পূরণ করতে গেলে আমরা অনেক দিন আগেই বলে এসেছি যে আমাদের একটা পূর্ণাঙ্গ কন্টেইনার টার্মিনাল দিতে হবে। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে বেনাপোল দিয়ে বাণিজ্য বাড়বে বলে মনে করেন বন্দর সংশ্লিষ্টরা। জানান, রেল স্টেশনে কার্গো ইয়ার্ড নির্মাণের পরিকল্পনাও রয়েছে। আগে বন্দরের রেলপথ দিয়ে ভারত থেকে গম, ভুট্টা, পাথর, চিনি, চাউল, সার, ধানের বীজ এই পণ্যগুলো আমদানি হতো, কিন্তু বর্তমানে এই পণ্যগুলো আমদানি হচ্ছে না। 25 সালের জানুয়ারি থেকে 37টি রেকে 3700 এনএমজি মোটর ট্র্যাক্টর আমদানি হয়েছে। এই আমদানিগুলো এখন কম হতে আমাদের রাজস্ব কমে যাচ্ছে। যখন ট্রেনে পণ্য আনতে হয়, অনেক ইম্পোর্টার্স মিলে একটা সিন্ডিকেট করে আনতে হয়। সেটা স্বাভাবিকভাবে হয়তো একজন ইম্পোর্টার্স আজকে আনবে, আরেকজন তো ওই সময় নাও আনতে পারে। তাদের মধ্যে হয়তো সেই যে একটা সিন্ডিকেশন সেটা হয়ে ওঠে না, যার কারণে এটা কমে গেছে। আরেকটা বিষয় হচ্ছে যে ট্রেনে আসলে সরাসরি ভারতের যে পেট্রাপোল বন্দর আছে সেখানে কিন্তু ট্রেনটা থামতে পারে না, সরাসরি চলে আসে। পেট্রাপোল বন্দরেরও এখানে কিছু স্বার্থের বিষয় আছে, তারাও হয়তো ওইভাবে উৎসাহিত নাও করতে পারে। ২০২৩-২৪ অর্থবছরে বেনাপোল স্থলবন্দরের রাজস্ব ছিল প্রায় ৬ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব নেমে আসে ২.৫ কোটি টাকায়।